হ্যালো। হ্যাঁ, শাপলা। কি ব্যাপার? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। আমি তোমাকে ফোন দিলে ফোনটা উঠাচ্ছ না কেন? কি সমস্যা হয়েছে তোমার? ও স্যার, আমি আমার ফোনটা রেখে একটু বাইরে ছিলাম। ফোনে চার্জ ছিল না তো, এই জন্য। কেন, কি হয়েছে স্যার? আরে, কিছু বলবো আর কি। গতকাল যে তোমার আসার কথা ছিল আমার অফিসে, কই তুমি তো আসলে না? স্যার, প্লিজ একটু ক্ষমা করে দিবেন, কারণ আমি গতকাল আপনার অফিসে যাইতে পারিনি একটা কারণে। যেটা হচ্ছে, আমার একটু সমস্যা ছিল, আপনাকে বলা যাবে না। তো যাই হোক, এখন কি বলছেন তাই বলেন। শুনলাম তুমি নাকি আবার ওই বদমাইশটার সঙ্গে ঘুরতে গেছো। এইটা শুনে আমার তো মেজাজ খুব গরম হয়ে গেছে। তবে এরকম করলা কেন তুমি? তুমি হয়তো আমাকে এভাবে মেন্টর করো, না হলে ওকে ইয়ে করো, কিন্তু আহ, ওকেও হাসি খুশি রাখবা, আমাকেও হাসি খুশি রাখবা। এটা কি হয়? এটা হয় না। তোমাকে তো আমি কম দিই নেই। তোমাকে টাকা পয়সা এটা সেটা বেশ ভালোই তো সহযোগিতা করি। পাশাপাশি তোমার চাকরি ডেভেলপ করার জন্য তো আমি আছি। তো এরপরেও তুমি কেন অন্যথায় ওই বদমাইশের সঙ্গে যোগাযোগ করো, ওর সঙ্গে ঘুরতে যাও কেন? তাহলে আমি কি অপরাধ করলাম? আর আমার সাথে এত মাখামাখি তোমার কিসের? এটা বন্ধ করো। হয় ওর সঙ্গে বন্ধ করো, না হলে আমার সঙ্গে বন্ধ করো, বুঝছো? এটা ঠিক না। ওরে সি, স্যার আপনি এটা কি বলছেন? এটা আপনি বলতে পারলেন? হ্যাঁ, কখনো সম্ভব না এটা। আপনি বিষয়টা মাথায় রাখেন। আপনি জানেন না আমি আপনাকে কতটা রেসপেক্ট করি, কতটা ভালোবাসি। আপনার কোন কথার অবাধ্য হয়েছি আমি আজ পর্যন্ত? হ্যাঁ, কোন কথার অবাধ্য হয়েছি? কেন আপনি ওকে সন্দেহ করে আমাকে এত বড় অপবাদ দিচ্ছেন? এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ওই বদমাইশটার সঙ্গে, আপনি বলার নিষেধ করার পরে আর আমি কখনো ওর সাথে যোগাযোগ করি না। ওর সাথে কোথাও যাই না, ও ফোন করলে আমি ধরি না। আমি একমাত্র আপনার কথা অনুযায়ী চলছি। আমার একটু প্রাইভেট কাজ ছিল, যেটা হচ্ছে আপনাকে এত কথা ফোনে বলা যায় না, বুঝে নিতে হয়। আমি তো একটা মেয়ে মানুষ নাকি। আমার একটু গোপন সমস্যা হয়েছিল, ওই যে ওইটা মাসে একদিন হয়, এই জন্য। আমি জানি যে স্যার, আপনি ফোন করলেই তো আপনি অফিসে ডাকেন বা আপনার পার্সোনাল রুমে যাইতে হয়। তো এভাবে তো আমি আপনাকে দিনের পর দিন সময় দিয়ে আসছি, তাই না? তা এখন আমার শারীরিক একটা ব্যাপার আছে, যেটা সম্ভব না আপনার কাছে যাওয়া। এই জন্য আমি আপনার সাথে যাওয়ার কথা থাকলেও এটা মিস করছি। এর জন্য আপনি না বুঝে অযথা ওই বদমাইশটা সম্পর্কে আমার কাছে এত বড় অপবাদ। না না স্যার, এটা ঠিক না। এটা আপনার বোঝাই ভুল। বুঝতে পারছেন স্যার? ও, তাই নাকি? তাহলে তো তুমি ফোনটা রিসিভ করে আমাকে এই কথাটা জানিয়ে দিলেই তো পারতে। আমি এতটা টেনশন করতাম না, আর তোমাকে এসব কথা শুনতে হতো না। হ্যাঁ। স্যার, আমি আপনার ভয়ে এই কথাটা বলিনি, নিজের কাছে গোপন রাখছি, বা বলার মতো অবস্থান ছিলও না স্যার। এখন এর জন্য যে আপনি আমাকে ভুল বুঝবেন, এটা তো আমার জানা ছিল না স্যার। এখন যখন জেনেই গেছেন, এখন তো ভুল সারছে নাকি? জি, জি ম্যাডাম, আমার ভুল সারছে। আমি আর ভুল করছি না, বুঝতে পারছি। আর আসলে না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি। এর জন্য তুমি কিছু মনে করিও না, বুঝতে পারছো? ওকে স্যার, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো আবার একটু ঠিকঠাক হোক, দু একদিন বাদে আমি নিজেই ফোন করে জানিয়ে দেবো নে। আপনার অফিসে যাব, আপনার পার্সোনালে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার কিছু টাকা পয়সার দরকার, তাছাড়া বুঝিনি তো, আহ র্যাঙ্কের বিষয়টা আপডেট করতে হবে স্যার। তা না হলে কিন্তু আমি আর পারবো না। বুঝতে পারছেন? এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এ বিষয়ে আমার মতামত আর কি। আমি তো তোমাকে আশ্বাস দিয়েছি এবং সেটা আমি করব। আমি কথা দিয়েছি যখন, আমার কথা আমি রাখবো। তবে তুমি কিন্তু ইদানিং আমাকে একটু এড়িয়ে চলছো, বুঝতে পারছো? এই এড়িয়ে চলা যাবে না। আমার সঙ্গে অত প্রতপ ভাবে মিশতে হবে, বা আমার সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে হবে।
তাহলে আমি তোমার সব শর্তে তো রাজি আছি, আর সেটা অবশ্যই হবে। তো কথা বাড়িয়ে লাভ নেই, আমার কথা শোনো। আহ তুমি আমার সঙ্গে ঠিক কবে দেখা করছো? আমি বারবার তোমাকে এত ফোন করতে পারবো না। আরে জনাব, আমি আপনার সঙ্গে দেখা তো অবশ্যই করব, তবে 3টা দিন পরে আপনার সঙ্গে আমি দেখা করব। আপনার পার্সোনালে যাব, আর যে আপনার সঙ্গে যেটা কথা সেটা করব। পুরো দিনটাই আপনার সঙ্গে সেদিন কাটাবো স্যার। মজা দিতে হবে, কিন্তু অনেক মজা দিতে হবে, অনেক এনজয় দিতে হবে। আগের মতো যদি আমাকে অতটা ভালো না বাসেন তাহলে কিন্তু আসবো না। মন ভরে আমাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সবই আমার দরকার। আর পাশাপাশি স্যার, হ্যাঁ, আমি একটা কথা বলে কি, যে আমি আসলে আমার তো আহ অর্থকরী কিছু দরকার এই মুহূর্তে। এবার কিন্তু গতবার আপনার দিছিলেন না, এবার কিন্তু আমাকে কিছু অর্থকরী দিবেন। আশা করি এটা আমি আজকে এখনই মুখে বললাম, আর বলবো না। আর আপনাকে খুশি করার জন্য আমার এই লাইফটা উৎসর্গ করে দিব স্যার। এই নিয়ে কোনো টেনশন নেই, যে কোনো টেনশন করিয়েন না। আমি শুধু আপনার। শুধুই আপনার। বুঝতে পারছেন জনাব? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। আমি আর তোমাকে বেশি প্রেশার দিব না। তুমি তোমার সময় মতো 2-3 দিন বাদে আমাকে একটু রেডি হলে ফোন দিও, তাহলে আমি অবশ্যই তোমার কথা মতো আমি আমার মতো প্রস্তুত নিব, এবং তুমি আসলে কথা হবে বা মেলামেশা যাই করি না করি, আদর ভালোবাসা সবই করব, বুঝতে পারছো? হ্যাঁ। তো আজকের মতো রাখতেছি নাকি? আল্লাহ হাফেজ। না আর কিছু বলবা তুমি? ওকে স্যার, বলার মতো আর কিছু নাই। তো কথা ওইটাই, আমি 3 দিন, ঠিক আজ থেকে গুনে 3 দিন পরে আমি আপনাকে ফোন করব, এবং আপনি প্রস্তুত হন সেদিনকার মতো। কিন্তু জানাব, আমি দেখবো নে। হ্যাঁ, আপনার মাসের কয়টা দিন নড়চড় হলে চলবে না, মাথাটা শক্ত করেন। আমি তো আসছি, আর মাত্র 3টা দিন। ওকে স্যার, তো ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন দেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না স্যার। আমি 3 দিন পরে আপনার সঙ্গে দেখা করব। তো এখন রাখি স্যার, আল্লাহ হাফেজ। ওকে, রাখতেছি। বাই। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি আপনাদের কাজল। আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। মন শক্ত করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আমি কখনো ভাবিনি যে স্কুল থেকে বাড়ি ফিরে এমন একটি দৃশ্য দেখতে পাব। আমি ভেবেছিলাম বাড়িতে শুধু আমি একা থাকব, কিন্তু আমার সৎমার ঘরের অল্প খোলা দরজার পিছনে যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। সেই মুহূর্তটি এতটাই মোহনীয় এবং নিযন্ত্রণের বাইরে ছিল যে আমার পুরো পৃথিবী এক মুহূর্তে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের মধ্যে সবকিছুই বদলে দিল, এমন কিছু যা আমরা দুজন কখনোই ভুলতে পারব না। বন্ধুরা, আমার সাথে থাকুন, কারণ আমি আপনাদের বলতে যাচ্ছি কিভাবে সবকিছু এমন এক রাতে বদলে গেল যা আমি কখনোই ভুলতে পারব না। আমি এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছি। সারাদিনের ক্লান্তিতে আমার মনে হচ্ছিল যেন আমার কাঁধে ভারী ব্যাগের বোঝা চেপে আছে। বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, শুধু পাখার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। সন্ধ্যার সোনালি রোদ মেঝেতে লম্বা দাগের মতো ছড়িয়ে পড়েছিল, এবং সবকিছু শান্ত ও সুখদায়ক মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি একদম একা। তারপর আমি সোফায় ব্যাগটা ফেলে দিলাম। ভাবলাম আগে কিছু খেয়ে নিই, তারপর একটু বিশ্রাম নেব। ঠিক তখনই আমি রান্নাঘরের দিকে এগোতেই একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করল। শব্দটা এতটাই মৃদু ছিল, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি এক পলকের জন্য থমকে গেলাম। বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি শুনছি। শব্দটা এতটাই ধীর ছিল, যেন কেউ মৃদু গুনগুন করছে বা ফিসফিস করে কথা বলছে, কিন্তু তার মধ্যে কিছু আলাদা ছিল। এমন একটা শব্দ যা শোনার পর কোনো পুরুষই নিজেকে প্রভাবিত হওয়া থেকে বিরত রাখতে পারবে না। আমি আরও মনোযোগ দিয়ে শুনলাম, চেষ্টা করলাম বুঝতে যে শব্দটা কোথা থেকে আসছে। শব্দের উৎস খুব দূরে ছিল না, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলল। ধীরে ধীরে আমি সাবধানে হলের দিকে পা বাড়ালাম। শব্দের কাছাকাছি পৌঁছামাত্রই আমি দেখলাম যে আমার সৎমার ঘরের দরজাটা অল্প একটু খোলা।
এতটাই খোলা ছিল যে আমি বিছানার প্রান্ত এবং তারও কিছুটা সামনের অংশ দেখতে পাচ্ছিলাম। আমি জানতাম যে আমার এটা দেখা উচিত নয়, কিন্তু সেই শব্দ আমাকে দরজার দিকে টেনে নিয়ে গেল। আমার কৌতূহল আমাকে বাধ্য করল। আমি একটু ঝুঁকে দরজার সেই ছোট ফাঁক দিয়ে উকি মারলাম। ঠিক তখনই আমি দেখলাম যে আমার সৎমা বিছানায় শুয়ে আছে। তার পিঠ একটু বাঁকানো, চোখ বন্ধ, এবং সে সম্পূর্ণ আনন্দে ডুবে আছে। সে তার আঙুল দিয়ে ধীরে ধীরে, থামেনি, নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছিল। তার ঠোঁট থেকে মৃদু মৃদু শব্দ বের হচ্ছিল। এই দৃশ্য আমার ভেতর পর্যন্ত গেঁথে গেল, এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি বা অনুভব করিনি। হঠাৎ আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ভাবলাম যে আমাকে সেখান থেকে সরে যাওয়া উচিত এবং এমন ভাব করা উচিত যে আমি কিছু দেখিনি, কিন্তু আমি নড়তেও পারছিলাম না। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার চোখ তার দিকে আটকে গেল। তার প্রতিটি ছোট ছোট নড়াচড়া আমার ভেতর একটা আলোড়ন তৈরি করছিল। সে খুবই সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আমি ভাবলাম যে এখন আমাকে সরে যাওয়া উচিত। ঠিক যখন আমি পিছিয়ে যাচ্ছিলাম, সে তার চোখ খুলল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে আমি ধরা পড়ে গেছি, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে শুধু আমাকে দেখল। তার দৃষ্টি ছিল কোমল, যেন আমাকে ডাকছে। তার মধ্যে কোনো রাগ ছিল না, শুধু একটা মৃদু হাসি যা আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। তারপর সে ধীরে ধীরে বলল, ভিতরে আসো। তার কণ্ঠস্বর ছিল খুবই মৃদু এবং উষ্ণ। এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। আমার ভেতরে একটা অদ্ভুত ভয় এবং উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল। যখন আমি শেষ পর্যন্ত তার কাছে পৌঁছালাম এবং তাকে নিচ থেকে দেখলাম, তখন আমি আমাদের মধ্যে একটা ভারী অনুভূতি অনুভব করলাম, যেন বাতাসে কিছু ভারী হয়ে গেছে। তবুও সে কিছু বলল না, শুধু তার গভীর, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে দেখতে থাকল। আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। যখন আমি কিছু বলার চেষ্টা করলাম, আমার কণ্ঠ আটকে গেল। আমার গলা শুকিয়ে গিয়েছিল এবং আমার চিন্তাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু সে এটা উপেক্ষা করল। সে শুধু ধীরে ধীরে আমার হাতটা ধরে ফেল, যেন কোনো গিট বাজছে। তার স্পর্শে আরও কিছু ছিল, এমন কিছু যা উত্তেজনা এবং আশায় ভরপুর ছিল। যখন আমি তার বিছানার পাশে বসলাম, তখন সে আমার হাত ছাড়ল না, বরং ধীরে ধীরে তা তার শরীরের উপর, তার কোমরের কাছে রাখল। সেই মুহূর্তে আমার শ্বাস যেন থেমে গেল। আমি তার ত্বকের নিচে তার হৃদস্পন্দন অনুভব করছিলাম। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছিল। তারপর সে খুব আস্তে বলল, ভয়ে পেজো না। তার কণ্ঠস্বর এতটাই মৃদু ছিল যে মনে হচ্ছিল তা শোনাই যাচ্ছে না, কিন্তু তার মধ্যে একটা উষ্ণতা ছিল। আমার চোখ তার মুখের দিকে আটকে গিয়েছিল। সে বলল, শুধু আরামে থাকো। আমি মাথা নাড়লাম, যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি বেশি ঘাবড়ে গিয়েছিলাম নাকি উত্তেজিত। তার আঙুলগুলো আমার আগুলের মধ্যে জড়িয়ে গিয়েছিল, আমাকে নির্দেশ দিচ্ছিল যেন আমরা দুজন একসাথে তাল মিলিয়ে চলছি। প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে আমাদের মধ্যে সংযোগ প্রতি মুহূর্তে গভীর হয়ে উঠছে। এটা শুধু শারীরিক ছিল না, এটা আরও কিছু ছিল, এমন কিছু যা আকর্ষণীয় এবং বাস্তব মনে হচ্ছিল। সেই মুহূর্তগুলো আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বাইরের পৃথিবী ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং শুধু আমরা দুজন সেই ঘরে রইলাম। এমন কিছু যা হয়তো ভুল ছিল, কিন্তু তবুও ঠিক মনে হচ্ছিল। সময় যেন ধীর হয়ে গিয়েছিল, প্রতিটি শ্বাস যেন এক যুগের মতো লাগছিল। যখন আমাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাল, সে আমাকে আরও কাছে টেনে নিল। তার শরীর আমার শরীরের সাথে মিশে গেল। আমি তার ত্বকের উষ্ণতা, তার নিঃশ্বাসের গরম অনুভূতি আমার গলায় অনুভব করছিলাম। তার ঠোঁট হালকাভাবে আমার কানের পাশ দিয়ে গেল এবং সে আবার ফিসফিস করে বলল, এখানেই থাকো। তার কণ্ঠস্বর নরম এবং মৃদু ছিল, কিন্তু তার মধ্যে একটা শান্ত আগুন ছিল যা আমার হৃদয়কে থামিয়ে দিয়েছিল। যেও না। এই সব শুনে আমি চাইলেও যেতে পারতাম না। আমাদের মধ্যে দূরত্ব এখন খুব কমে গিয়েছিল। তার ঠোঁট আমার ঠোঁট থেকে খুব অল্প দূরে ছিল। আমি তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, পৃথিবী যেন তার নিঃশ্বাস রোধ করে রেখেছে। আমরা দুজন এক অকথিত অনুভূতির কিনারায় দাঁড়িয়েছিলাম, যা উপেক্ষা করা অসম্ভব ছিল। আমাদের মধ্যে বাতাস আশায় ভরপুর ছিল এবং তার সামনে আমার পুরো শরীরে এক শিহরণ সৃষ্টি করেছিল। যখন আমি মনে করলাম যে এই মুহূর্ত ভেঙে পড়বে, ঠিক তখনই সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল এবং তার ঠোঁট হালকাভাবে আমার ঠোঁট স্পর্শ করল। সেই নরম স্পর্শ আমার ভেতর দিয়ে একটা গরম তরঙ্গ বিয়ে দিল। শুরুতে স্পর্শটা খুব হালকা ছিল, যেন আমরা দুজনেই এটা অনুভব করছি, কিন্তু ধীরে ধীরে এটা গভীর হতে থাকল। তার ঠোঁট আমার ঠোঁটে আরও দৃঢ়ভাবে চাপ দিতে লাগল।
তার হাত এখনও আমাকে নির্দেশনা দিচ্ছিল, আমাকে বলছিল সে কি চায় এবং আমরা দুজন কি চাই। চুম্বনটা ধীর এবং নরম ছিল, কিন্তু তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যা শুধু আমরা দুজনই বুঝতে পারতাম। মনে হচ্ছিল যেন আমরা আমাদের ভেতরে যা লুকিয়ে রেখেছিলাম সবই এই মুহূর্তে বেরিয়ে এসেছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন একসাথে মিলে যাচ্ছিল। আমরা শেষ পর্যন্ত সেই উত্তেজনার সামনে নত হলাম যা আমাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আমরা একে অপরের মধ্যে এতটাই মিশে গিয়েছিলাম যে বাইরের পৃথিবীকে ভুলে গিয়েছিলাম। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর হালকা করে কাঁপছিল এবং তার মৃদু শ্বাসের শব্দ আমাদের মধ্যে বাতাসে গুঞ্জরিত হচ্ছিল। শেষ পর্যন্ত সে একটু পিছিয়ে গেল এবং তার কপাল আমার কপালে ঠেকল। তার চোখ অর্ধেক খোলা ছিল, যেন সে তার শ্বাস নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই আমি তার ঠোঁটে একটা হালকা হাসি দেখতে পেলাম, যাতে এক ধরনের সন্তুষ্টি ছিল এবং তা আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিল। তুমি ঠিক আছো? সে খুব আস্তে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর খুব মৃদু ছিল, কিন্তু তার মধ্যে একটা কোমলতা ছিল যা আমাকে নিরাপত্তা এবং আপনত্বের অনুভূতি দিল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কারণ কথা আমার মুখ থেকে বের হচ্ছিল না। সে আবার হাসল এবং তার আঙুলগুলো আমার চুলের মধ্যে দিয়ে হালকাভাবে চলে গেল। শুধু একবার আরও আমার দিকে ঝুঁকল এবং আমার গালে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে সম্পূর্ণ পিছিয়ে গেল। ঘরে এখন একটা উষ্ণ এবং শান্ত পরিবেশ ছিল যা আগের উত্তেজনাকে একটা কোমল এবং উজ্জ্বল সন্তুষ্টিতে পরিণত করেছিল। আমরা দুজন অনেকক্ষণ কিছু বললাম না, শুধু এভাবেই বসে রইলাম। আমাদের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। আমাদের মধ্যে উত্তাপ এখন আরও নরম এবং আরও সন্তোষজনক হয়ে উঠছিল। তারপর সে তার মাথা আমার কাঁধে রাখল এবং আমি আমার হাত তার কোমরে জড়িয়ে ধরে তাকে আমার দিকে টেনে নিলাম। আমরা এই মৃদু আলোয় বসেছিলাম, বাড়ির হালকা শব্দগুলো আমাদের ঘিরে রেখেছিল। এমন কিছু ঘটছিল যা খুব বিশেষ মনে হচ্ছিল, এমন কিছু যা কোনো কল্পনার বাইরে ছিল এবং এই মুহূর্তে এটাই যথেষ্ট ছিল। এই সবের মধ্যে আমাদের মধ্যে নীরবতা ধীরে ধীরে কমে আসছিল। জানালা দিয়ে আসা আলো হালকা হয়ে আসছিল এবং ঘরে একটা নরম আভা ছড়িয়ে পড়ছিল, কিন্তু ভেতরের প্রতিটি জিনিসে একটা অদৃশ্য শক্তি ভর করেছিল যা এইমাত্র যা ঘটেছিল তার গভীরতাকে বাতাসে জমা করেছিল। যদিও আমরা দুজনের কেউই কিছু বলছিলাম না, তবু মনে হচ্ছিল যেন আমরা দুজনেই এমন একটা মুহূর্তের অপেক্ষায় আছি যা এখনও সম্পূর্ণভাবে ঘটেনি। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার তুলনায় একটু আরাম পাচ্ছিল, কিন্তু যেভাবে সে আমার আরও কাছে আসছিল, তার হাত ধীরে ধীরে আমার বুকের ওপর এসে থেমেছিল। এটা স্পষ্ট ছিল যে আমাদের মধ্যে যা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আমার হৃদয়ে তখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল। এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা আমার ভেতর দৌড়াচ্ছিল। তার উপস্থিতির প্রতিটি অংশ আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল। তার মৃদু শ্বাস, তার ত্বকের উষ্ণতা যা আমার ত্বকের সংস্পর্শে ছিল, আর তার পারফিউমের মৃদু গন্ধ যা এখনও বাতাসে ভাসছিল। ঠিক তখনই সে হালকা করে মাথা ঘুরিয়ে তার ঠোঁট আমার গলার কাছে নিয়ে এল, যার ফলে আমার সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে পড়ল। স্পর্শটা ছিল মৃদু, মনে হচ্ছিল যেন আমি সেখানে থাকি না, কিন্তু সে আমার ভেতরে একটা জায়গা তৈরি করে নিয়েছিল, এক ধীর জ্বলন্ত আকাঙ্ক্ষা। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম, এই অনুভূতিকে নিজের ভেতর ধারণ করতে। তারপর যখন তাকে দেখলাম, তার চোখ আমার চোখের সাথে মিলিত হল। এবার তার দৃষ্টিতে কিছু আলাদা ছিল, কিছু গভীর, আরও তীব্র। আগের কোমলতা এখনও ছিল, কিন্তু তার নিচে লুকিয়ে থাকা একটা ক্ষুধা অনুভব হচ্ছিল, যা আমার নিজের মতোই। সে একটি শব্দ করল না, কিন্তু যেভাবে তার আঙুলগুলো আমার শরীরে হালকা হালকা আঁচড় কাটছিল, তা দিয়েই সে সব বলে দিল। তারপর আমি এগিয়ে গিয়ে তার ঠোঁটের সাথে খেলা শুরু করলাম। এবার কোনো দ্বিধা ছিল না, কোনো সীমানা টেস্ট করার চেষ্টা না। এই চুম্বন যেন বলছিল সেই আকাঙ্ক্ষার কথা যা আমরা দুজনেই এতদিন ধরে আটকে রেখেছিলাম, শেষ পর্যন্ত বেরিয়ে এল। তার আঙুলগুলো আমার বুকের ওপর নাচতে শুরু করল। তারপর তার আঙুলগুলো আমার শার্টের কাপড়ের ভেতরে ঢুকে গেল, যেন সে আমাকে আরও কাছে টানছে। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার বিপরীতে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। তার মৃদু নড়াচড়া আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা যতই আমি থামানোর চেষ্টা করছিলাম, তা ততই আরও নেশায় পরিণত হচ্ছিল। আসল কথা, সে আমার সৎমা ছিল, কিন্তু যে সবসময় আমার নাগালের বাইরে ছিল, সেই একই সম্পর্ক এখন আমাদের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করছিল। আমিও নিজেকে তাকে চাওয়া থেকে বিরত রাখতে পারছিলাম না। যখন তার হাত আমার গলার পিছনে পিছলে গেল, তখন আমাকে আরও নিচে টেনে বিছানায় পাশ ফিরিয়ে নিল। তার শরীর আমার শরীরের সাথে ধাক্কা খেল এবং সে আমাকে তার দিকে আরও টেনে নিল। আমি সেই নির্দেশ মেনে চললাম। এখন সবকিছু অনেক বেশি জোরালো হয়ে উঠেছিল।
হঠাৎ নিজেকে তার ওপরে ঝুঁকে থাকতে দেখলাম, হাত দিয়ে ভর দিয়ে তাকে দেখতে থাকলাম। আমার শ্বাস হালকা হয়ে আসছিল। তার শ্বাসও দ্রুত উঠানামা করছিল, কিন্তু তার চোখ আমার চোখেই আটকে ছিল। সেই মুহূর্তে আমাদের মধ্যে উত্তাপ স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। সে তার হাত উঠাল, হালকা করে আমার শরীরের রেখা স্পর্শ করল এবং আমাকে নিচে টানল। তখন আমাদের ঠোঁট আবার উৎসাহে মিলিত হল। এবার তার হাত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, আমার পিঠ, কাঁধ, প্রতিটি জায়গা অন্বেষণ করছিল। তার হাত আমার টানটান হওয়া অংশে গিয়ে থামল, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তার এই ভঙ্গি আমাকে আরও কাছে টানতে থাকল, যতক্ষণ না আমাদের মধ্যে কোনো দূরত্ব অবশিষ্ট রইল না। তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করছিল, আর আমি তার হৃদস্পন্দন অনুভব করছিলাম, যা আমার মতোই দ্রুত স্পন্দিত হচ্ছিল। তখন আমি আমার হাত তার কোমর বরাবর নিচে নামালাম। তার ত্বকের উষ্ণতা আমার আঙুলের ডগায় অনুভব করলাম, আর যখন তার অন্তর্বাসের কিনারায় পৌঁছে একটু থেমে গেলাম, ভেবে দেখলাম কিনা আমি কোনো সীমা অতিক্রম করছি। নিজেকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে থামল না। তার পিঠ হালকা করে বাঁকাল, আমার স্পর্শকে আরও উৎসাহিত করতে। তার শরীর আমার দিকে ঝুঁকে পড়ল। এখন আমার কোনো সন্দেহ ছিল না সে কি চায়। যখন আমার আঙুল তার জামার নিচে পিছলে গেল এবং আমি তার শরীরের সেই অংশ স্পর্শ করলাম, তখন তার মৃদু কাতরানি শুনতে পেলাম। এই শব্দ আমার ভেতর নতুন উত্তাপ ছড়িয়ে দিল। তার হাত আমার চুলের মধ্যে আটকে গেল, আমাকে আরও কাছে টেনে নিয়ে চুম্বনকে গভীর করে তুলল। তার ঠোঁট হালকা করে খুলে গিয়েছিল, যেন আমাকে ভেতরে ডাকছে। তার স্বাদ ছিল মাদকতাময়, আর আমি তার শরীরে লুকিয়ে থাকা টানটান ভাব অনুভব করতে পারছিলাম। সে আমার নিচে নড়াচড়া করছিল, কিন্তু আমাদের কেউই এটা নিয়ে মাথা ঘামাল না। তার হাত ছিল সর্বত্র, আমার কাঁধ, বাহু, বুকের ওপর, যেন সে আমার থেকে তৃপ্ত হতে পারছে না। আমি নিজেকে দীর্ঘদিন ধরে সংযত রেখেছিলাম, কিন্তু এখন যখন সব দরজা খুলে গেছে, তখন থামানোর কোনো উপায় ছিল না। সে আমার ঠোঁটে হালকা দংশন করল, তার আঙুলগুলো আমার চুলে গেঁথে গেল এবং সে তার শরীরটা একটু উপরে তুলল। এই নড়াচড়া আমার ভেতর নতুন এক তৃষ্ণার সৃষ্টি করল। আমিও তাকে নিয়ে পরিতৃপ্ত হচ্ছিলাম না। তার গন্ধ, তার স্বাদ, তার শরীরের অনুভূতি, সবই আমার নিচে ছিল। আমার শরীরের প্রতিটি কোষ জল ছিল, আর আমি জানতাম এখন আর ফেরার পথ নেই। এই মুহূর্তের পর তো নয়। তারপর আমি এক পলকের জন্য পিছিয়ে গেলাম, তার চোখের দিকে তাকালাম, নিশ্চিত হতে যে সে এখনও আমার সাথে আছে। তার চোখে আমি দেখলাম সে আমাকে ঠিক ততটাই চায় যতটা আমি তাকে চাই, কিন্তু সে আমার হাত চেপে ধরল। তার আঙুলগুলো আমার শার্টের বোতাম পর্যন্ত পৌঁছে গেল এবং সে আমাকে তার দিকে টেনে নিল। তার এই হালকা তাড়াহুড়ো আমাকে আরও উত্তেজিত করে তুলল। যখন আমাদের ঠোঁট আবার মিলল, আমি সম্পূর্ণভাবে এই মুহূর্তে ডুবে গেলাম। প্রতিটি সীমানা, প্রতিটি বাধা পেরিয়ে আমরা সেই রেখার কাছাকাছি চলে গেলাম যার পর আর কিছু নেই। তার হাত আমার ত্বকের ওপর ঘুরে বেড়াচ্ছিল, আমাকে আরও পাগল করে দিচ্ছিল। এখন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। সেই আবেগে আমরা এতটাই জড়িয়ে গেলাম যে তা আমাদের পুরোপুরি গ্রাস করে নিল। এখন আর ফিরে আসার কোনো পথ খোলা ছিল না। ঘর ধীরে ধীরে ভরে উঠছিল আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দে, আমাদের নামের মৃদু উচ্চারণে, আর আমাদের আবেগের নির্বতায়। মনে হচ্ছিল যেন আমরা সেই আবেগের সামনে নত হচ্ছি যা এতদিন ধরে আমাদের মধ্যে সঞ্চিত ছিল। সেই মুহূর্তটি ছিল একদম নিখুঁত, আমাদের মধ্যে এই সংযোগ। আর যখন আমি তাকে আমার দিকে টেনে নিলাম, আমাদের শরীরগুলো এক তালে চলতে শুরু করল। তখন আমি জানতাম, কিন্তু আমার কিছুই গুরুত্বপূর্ণ ছিল না, কারণ সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আমাদের পৃথিবী শুধুই আমাদের জন্য সীমিত হয়ে গিয়েছিল। যখন আমরা এক গভীর গহ্বরে পা রাখছিলাম, তখন কেবল সেটাই বড় কথা। তার স্পর্শ, তার চুম্বন, তার শরীরের অনুভূতি, মনে হচ্ছিল যেন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে মিশে গেছি। আর যখন আমরা শেষ পর্যন্ত নিজেদের মুক্ত করে দিলাম, অনেকক্ষণ পর তার মুখ থেকে বেরিয়ে এল এক মৃদু কণ্ঠ, তোমার অমিত রস ভেতরেই রেখে দাও, যাতে আমি পরম শান্তি পাই, কারণ আমি জানতাম এটা তো শুধু শুরু। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয়, লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেলটি বাজাতেও ক্লিক করুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন। আমার বড় দেবর ৪২ বছর বয়সে এসেও অবিবাহিত ছিলেন। আমাকে এবং আমার স্বামীকে একসাথে দেখে তিনি সবসময় ব্যথিত থাকতেন। যখনই আমার স্বামী বাইরে যেতেন, সুযোগ পেলে দেবর আমাকে তার ঘরে ডেকে নিতেন অথবা রাতের বেলায় আমার ঘরে চলে আসতেন। একবার তিনি অফিস থেকে গভীর রাতে বাড়ি ফিরে এলেন।
এসে সঙ্গে সঙ্গেই নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন আমি তার সেবা করতে তার ঘরে গেলাম। সেই সময়ে তিনি আমাকে তার কাছে ডাকলেন। যখন তিনি তার শরীর থেকে কম্বল সরালেন, তখন তার অবস্থা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ আমার ঘরে ঢোকার আগে থেকেই তিনি পুরো প্রস্তুত ছিলেন। তার কম্বল সরাতেই আমি বিশাল কিছু দেখলাম, যা দেখে অবাক হয়ে গেলাম। আজকের এই গল্পে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার নাম মাধুরী। আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো। এই পুরো 1 মাসে আমার যা কিছু প্রয়োজন হতো, আমার স্বামী বলতো, ভাইয়া থেকে জেনে নিয়ে আসি। সবকিছুতেই আমার স্বামী বড় ভাইয়ার অনুমতি নিতেন। সুরেশ এবং মহেশ 2 ভাই। মহেশ সবচেয়ে ছোট, আর সুরেশ ভাইয়া বড় ছিলেন। তিনি বিয়েই করেননি। একদিন আমি মহেশকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বিয়ে কেন করেননি? তখন তিনি বললেন, এখনো আমাকে এর কারণ বুঝিয়ে বলা হয়নি। ভাইয়ার বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই মা আমার বিয়ে করিয়ে দিলেন। সুরেশ ভাইয়া তখন 42 বছর বয়সী ছিলেন। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি ভাইয়ারই ছিল। তিনি নিজেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আমার স্বামী তার ভাইয়ার কোম্পানিতে কাজ করতেন। সোজা কথায়, তিনি তার ভাইয়ার কোম্পানি পরিচালনা করতেন। আমাদের বসবাসের জন্য বড় একটা বাড়িও ভাইজা তৈরি করেছিলেন। আমাদের বাড়িতে 2 ভাই একসঙ্গে থাকতেন। শাশুড়ি মা আমাকে বলতেন, এখন তুমি বাড়িতে এসেছ, তোমাকে আর মহেশকে একসঙ্গে দেখে সুরেশেরও বিয়ে করতে ইচ্ছা করবে। কিছুদিন আমি ভাইজাকে বিয়ে করার ব্যাপারে বুঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কারো কথা শুনতে রাজি ছিলেন না। অনেকবার আমি তার বিয়ে না করার কারণ জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। 1 মাসের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে পুরোপুরি মানিয়ে গিয়েছিলাম। বাড়িতে শ্বশুর ছিলেন না, কিন্তু শ্বশুরের জায়গায় বড় ভাইয়া ছিলেন। ভাইয়া আমাকে কোনো ব্যাপারে বাধা দিতেন না। একবার ভাইজার একটু জ্বর হল, তখন 3-4 দিন বাড়িতে চিকিৎসা নিয়ে অফিসে যেতেন। দেখতে দেখতে সাধারণ জ্বর টাইফয়েডে রূপ নিল। তখন সঙ্গে সঙ্গে ভাইজাকে হাসপাতালে ভর্তি করতে হল। ভাইয়া 5 থেকে 6 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই 5 থেকে 6 দিনে হাসপাতালে টিফিন নিয়ে যাওয়া থেকে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 7 দিন পর ভাইজাকে হাসপাতাল থেকে বাড়ি আনা হল। হাসপাতালের ঝামেলায় আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়িতে কাজ করার জন্য গৃহকর্মী ছিল, কিন্তু বাড়ির লোকজন আমার হাতের রান্না পছন্দ করত। গৃহকর্মীর হাতে তৈরি চাও কেউ খেত না। শাশুড়ি মা আমাকে 1 রুটি বেলতে পর্যন্ত দিতেন না। সেই দিন আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। বাড়িতে মহেশের জন্য আলাদা খাবার তৈরি করে এখন ভাইয়ার জন্য অন্য ফ্রি খাবার বানাতে হচ্ছে। আপনার বিশেষ খাবারও আলাদা করতে হচ্ছে। কিছুদিন ভাইয়া বাড়িতে বিশ্রাম নেবেন, তার দেখাশোনা আপনি করে নিন। তখন শাশুড়ি মা বললেন, মাধুরী, তুমি এখন তরুণী, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কি করে হবে? আগে আমাদের যৌথ পরিবার ছিল। তোমার বয়সে আমি কত কাজ করেছি, তা তোমার কল্পনাও করতে পারবে না। এখন বাচ্চারা বড় হয়েছে, তাই পরিবার আলাদা হয়েছে। আজকের মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে? এখনই তুমি বুড়ি শাশুড়ি আর দেবরকে সহ্য করতে পারছ না। তোমার কাজ সাহায্য করার জন্য বাড়িতে গৃহকর্মী আছে, তাহলে এত ক্লান্তি কেন? তিনি বললেন, তুমি শুধু 2টা রুটি বানাচ্ছ, এতে এত সমস্যা কেন হচ্ছে? যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, তখন থেকে কখনো শাশুড়ি মাকে রান্নাঘরে একটু চেষ্টাও করতে দেখিন। তারপর তিনি বললেন, আমি খুব ক্লান্ত, কিছুদিনের জন্য বোনের বাড়িতে যেতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনার কোনো কাজ করবেন না, যেখানে যেতে হবে তাড়াতাড়ি যান। আমার কথায় তিনি বললেন, এত তাড়াহুড়া নেই, যখন যাব তখন তোমাকে জানাবো। 15 মিনিটের বক্তৃতা দিয়ে শেষে শাশুড়ি মা সমস্ত কাজ আমার উপর দিয়ে দিলেন। ভাইজার অসুস্থতার কারণে তার অফিসের অনেক কাজ মহেশকে করতে হচ্ছিল, তাই তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। সেই দিন দুপুরে আমি ভাইয়ার সেবা করতে গিয়ে দেখলাম তার শরীরে অনেক ব্যথা হচ্ছে। তিনি একটু হাতও তুলতে পারছিলেন না। আমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। তার মুখ আমার শাড়ির আঁচল দিয়ে মুছলাম। যেই মুহূর্তে আমি তার মুখ থেকে আঁচল সরালাম, তখন তিনি আমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাইয়ার অসুস্থতার সময় আমি সারাদিন তার পাশে বসে থাকতাম, কারণ যে কোনো সময় তাকে কোনো কিছুর প্রয়োজন হতে পারত। আমি তাকে নিজের হাতে খাবার খাওয়াতাম। ভাইয়া পুরো সপ্তাহ ছুটি নিয়েছিলেন। সেই সপ্তাহের 3 দিন চলে গেছে। গত 3 দিনে আমি ভাইয়ার অনেক যত্ন নিয়েছি। আমার সেই যত্ন দেখে ভাইয়া এতটাই মুগ্ধ হলেন যে 3 দিনের মধ্যেই বললেন, মাধুরী, তোমার কি চাই? চাও বলো, আমি তোমাকে এনে দেব। আমি বললাম, ভাইয়া, গত সপ্তাহে আমি একটা নতুন সোনার নেকলেস দেখেছিলাম। এটি লেটেস্ট ডিজাইন ছিল, যেটি কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু মহেশ টাকার অভাবে 2 লাখ টাকার নেকলেস কিনতে রাজি হননি। তখন ভাইয়ার সামনে আমি মনমরা হয়ে বললাম, এখন সুযোগ পেয়েছি, তাই আমি তা ছাড়ব না। তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার নেকলেস পছন্দ হয়েছে, এই ব্যাপারে আমাকে একবারও বলনি কেন? আমি তখনই তোমাকে সেটা কিনে দিতাম। তারপর তিনি আমাকে তার কার্ড দিলেন। বিকেলে গিয়ে আমি নেকলেসটি কিনলাম। নেকলেসটি হাতে পেয়ে আমি খুব খুশি হলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। আমি ভাইয়ার অসুস্থতায় তার সেবা করতে গিয়েছিলাম, কিন্তু সেবা করতে গিয়ে আমাদের মধ্যে এমন কিছু হবে তা আমি কল্পনাও করিনি।
ভাইয়া আমাকে সেই নেকলেস দিয়ে মহেশকে বিস্মিত করেছিল। মহেশ বলল, ভাইয়া আজ পর্যন্ত আমাকে এত শপিং করতে দেয়নি, একবারেই তোমাকে এত বড় শপিং করিয়ে দিল কেন? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ভাইয়া তার ছোট ভাইকে আজ পর্যন্ত এত শপিং করতে দেয়নি। 3 দিনের মধ্যেই ভাইয়া আমার প্রতি এতটা আসক্ত হয়েছিল যে এক কথায় যা চেয়েছি তা দিয়েছে। ভাইয়া অসুস্থ থাকার কারণে অফিসে যেতে পারছিলেন না। তখন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যা অন্য শহরে অনুষ্ঠিত হতো। ভাইয়া অসুস্থ থাকার কারণে যেতে পারেননি, তাই তিনি তার জায়গায় মহেশকে পাঠালেন। পরের 4 দিন মহেশ বাইরে শহরে থাকার কথা ছিল। সেই দিন সকালে মহেশ বাইরে শহরে যাওয়ার জন্য রওনা হলেন। তার যাওয়ার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে বেরিয়ে আসার সময় আমার চুল ভিজেছিল এবং আমি তোয়ালে পেঁচিয়ে রেখেছিলাম। তোয়ালে সরিয়ে চুল মোছার সময় আমি ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম। ভাইয়া আমাকে নাম ধরে ডাকছিলেন। ভাইয়ার জোরে ডাক শুনে বুঝতে পারলাম তিনি অনেকক্ষণ ধরে আমাকে ডাকছেন। তখন শাশুড়ি মাও বাসাতেই ছিলেন, কিন্তু তিনি তার ছেলের ডাক শুনতে পাননি। শাশুড়ি মা সারাক্ষণ কাজকর্ম থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেন। সারাদিন ঘরের বাইরে গিয়ে আড্ডা দিয়ে সময় কাটাতেন। আমি দৌড়ে ভাইয়ার ঘরে গেলাম। দৌড়াতে গিয়ে আমার চুলে জড়ানো তোয়ালেটাও পড়ে গেল। ঘরে পৌঁছে বললাম, ভাইয়া কিছু লাগবে? আমি গোসল করছিলাম, তাই আপনার ডাক শুনতে পাইনি। ভাইয়া বললেন, মাধুরী, আজ আমার একটু আগে থেকেই ক্ষুধা লাগছে, যদি একটু নাস্তা পেতাম ভালো লাগত। আমি নাস্তা বানানোর জন্য রওনা হলাম। যাওয়ার আগে ভাইয়ার নাস্তার আগে খাওয়ার ওষুধটা দেওয়া উচিত ছিল। ওষুধের বাক্সটা ভাইয়ার বিছানার পাশের টেবিলে ছিল। বাক্সটা নিচ থেকে তুলতে গিয়ে আমি নিচু হলাম, আর তখনই পিছন থেকে ভাইয়ার হাত আমার পিঠে পড়ল। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। কিছু বলতে যাচ্ছিলাম, তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার গা চুলের পানি তোমার পিঠে পড়ছিল, আমি সেইটুকু পরিষ্কার করছিলাম। গা চুলে তুমি আরো সুন্দর দেখাচ্ছ। তার প্রশংসা শুনে আমি হাসলাম আর নাস্তা বানাতে চলে গেলাম। ভাইয়ার পছন্দের গাজরের হালুয়া বানালাম। আমার হাতের হালুয়া খেয়ে ভাইয়া সবসময় প্রশংসা করতেন, কিন্তু আজ যেন একটু বেশি প্রশংসা করছিলেন। ভাইয়া অসুস্থ থাকায় আমি তাকে নিজের হাতে খাইয়েছিলাম। রাতের খাবার খাওয়ানোর সময় হঠাৎ তিনি আমার আঙুল কামড়ে ধরলেন। এতদিনে এমন কিছু আমার সঙ্গে কখনো হয়নি। তিনি ইচ্ছে করে কামড়েছেন নাকি ভুলবশত তা বুঝতে পারলাম না। ভাইয়া বেশ জোরে কামড়েছিলেন, ব্যথায় কেঁদে উঠেছিলাম। তখন ভাইয়া আমার হাত দুটো চোখের সামনে এনে শক্ত করে ধরে রাখলেন এবং আমাকে আলাদা দৃষ্টিতে দেখতে লাগলেন। এরপর ভাইয়া বললেন, মাধুরী, আমার স্ত্রীও যদি তোমার মতো মিষ্টি কথা বলত। তার কথা শুনে খুশি হলাম, কারণ তা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি বিয়ের জন্য রাজি হয়েছেন। এরপর তিনি বললেন, আমি তোমার মতো কাউকে চাই না, বরং তোমাকেই চাই। তোমার মতো তো আমি আর পাব না। আমার কোনো যমজ বোনও নেই। ভাইয়ার কথায় মনে হল তিনি আমাকে স্ত্রী হিসেবে চান। তখন আমি তার কথায় বিশেষ মনোযোগ দেইনি, কিন্তু ধীরে ধীরে আমিও তার প্রতি আকৃষ্ট হতে থাকি। ভাইয়ার অসুস্থতা আমাদের একে অপরের কাছে আসার সুযোগ দিয়েছিল। তিনি তার অনুভূতিগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আমাকে পছন্দ করতে শুরু করেছেন। ভাইয়ার ছুটি শেষ হয়ে আসছিল, আর আমার স্বামী মহেশও বাসায় ফিরে এলেন। মহেশ আসার পর রাতের খাবারের সময় বললেন, ভাইয়া তোমাকে নেকলেস কিনে দিয়েছেন এবং শপিংয়ের জন্য তার কার্ডও দিয়েছেন। তুমি ভাইয়ার কথা শোনাও অনেক। তুমি কি ভাইয়ার কাছে আমার জন্য 20 লাখ টাকা চাইতে পারো? আমাকে একটি গাড়ি কিনতে হবে। অনেক দিন ধরেই গাড়ি কেনার ইচ্ছা ছিল। আমি বললাম, ঠিক আছে। মহেশ ঘুমিয়ে পড়ল আর আমি বাইরে বের হলাম। আমি ভাইয়ার জন্য হলুদের দুধ দিতে ভুলে গিয়েছিলাম। কিছুদিন ধরে ভাইয়ার ক্যালসিয়ামের ঘাটতি ছিল, তাই তাকে প্রতিদিন রাতের বেলা হলুদের দুধ দিতাম। সেই রাতেও আমি হলুদের দুধ নিয়ে ভাইয়ার ঘরে গেলাম। দুধের গ্লাসটা রাখতেই ভাইয়া আমার হাত ধরে বললেন, মাধুরী, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে দুধটা শেষ করতে দা। আমার সঙ্গে একটু বসো, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই দিনগুলোতে ভাইয়া আমার প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিলেন। তার কথা শুনে আমি বসলাম। ভাইয়া বললেন, মাধুরী, আমি চাই তুমি আমার জন্য 20 লাখ টাকা চাও। আমি মহেশের জন্য টাকা চাইলে হয়তো কারণ জানতে চাইতেন, কিন্তু আমি তোমার জন্য চাইছি। এরপর ভাইয়া বললেন, মাধুরী, মহেশের সাথে তোমাকে দেখে আমার ঈর্ষা হয়, কারণ তার মতো সুন্দর স্ত্রী আমার নেই। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সাথে কেন নেই। তিনি বলার সময় আমার চুলে হাত বুলাতে লাগলেন, আর আমি কিছুই বলিনি। হঠাৎ করে ভাইয়া আমাকে ছাড়িয়ে গেলেন। আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে কোথাও না কোথাও আমারও সমর্থন ছিল। ভাইয়া আমাকে 20 লাখ টাকার চেক দিলেন। সেই চেকটা আমি মহেশকে দিলাম। মহেশ বললেন, ভাইয়া তোমার উপর এত দয়ালু হয়ে গেলেন কিভাবে? তিনি তো আমাকে 1000 টাকারও হিসাব নেন, আর তোমাকে একবারেই এত টাকা দিয়ে দিলেন। ভাইয়া ও আমার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছিল তা মহেশ বুঝতেও পারেনি। আমি শুধু মাথা নেড়ে সাড়া দিলাম। 4 দিন পর শাশুড়ি মা তার বোনের বাড়ি যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আমাকে 2 কেজি চানা, 1 কেজি লাড্ডু এবং অন্যান্য নাস্তার আইটেম তৈরি করতে বললেন। শাশুড়ি মা কোথায় যাচ্ছিলেন তা বুঝতে পারছিলাম না, কিন্তু সবকিছু তৈরি করে দিলাম। সেই দিনের সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি।
শাশুড়ি মায়ের সবকিছু প্যাক করতে করতেই 9:30 বেজে গেল। এরপর শাশুড়ি মা ও মহেশ দুজনেই চলে গেলেন। বাসায় শুধু আমি একাই রয়ে গেলাম। কাজের মেয়ে কাজ শেষ করে চলে গিয়েছিল। আমি শান্তিতে গোসল করতে গেলাম। গোসল শেষে শাড়ি পরতে গিয়ে দেখলাম ভাইয়া আমার ঘরে ঢুকলেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার গায়ে পুরোপুরি শাড়ি ছিল না। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বললেন, মাধুরী, এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার শাড়ি শুধু একটু খোলা। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখন বাসায় কেউ নেই, তাই আমি অফিস থেকে ফিরে এসেছি। ভাইয়া আমার হাত ধরে মাফ চাইতে শুরু করলেন। একটি সাধারণ ক্ষমা চাইতে ভাজা এত নাটক সৃষ্টি করেছিলেন। ভাজা, আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, মাধুরী, 3 দিন আগে যখন তুমি রাতে আমাকে হলুদের দুধ দিতে এসেছিলে, তখন আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি এবং তোমাকে ঘর থেকে চলে যেতে বলেছি। সেদিন আমি তোমার সাথে যা করেছি তা আমার ঠিক মনে হয়নি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার আচরণে আমি একটুও কষ্ট পাইনি। আপনি তো আমার আপনজন। আমার কথা শুনে ভাজা আরও কাছে এলেন এবং বললেন, তোমার এই আপনজনের ভাবনা আমাকে পাগল করে দেয়। তারপর তিনি আবার আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলেন। সেই মুহূর্তে আমি তাকে একটুও বাধা দিইনি, বরং আমি তাকে প্রতিক্রিয়া দিতে শুরু করলাম। হঠাৎ ভাজা আমাকে আলাদা করে দিলেন এবং ক্ষমা চেয়ে চলে গেলেন। ভাজার এই আচরণে আমি ক্রমশ রাগান্বিত হতে শুরু করলাম। বারবার আমার কাছে এসে আমার মনে আবেগ জাগিয়ে আবার মুহূর্তে দূরে চলে যাওয়া আমাকে অস্থির করে তুলছিল। 2 বার এমন হয়েছে, কিন্তু এবার না। এবার আমি ঠিক করেছিলাম, আমি তার কাছে গিয়েই থাক। শাশু মাও বাড়িতে ছিলেন না। রাতে মহেশও শীঘ্রই গভীর ঘুমে চলে যেতেন। সেই রাতে মহেশ গভীর ঘুমে গেলে আমি তার পাশে শুয়েছিলাম। যখন বুঝলাম যে মহেশ গভীর ঘুমে আছেন, তখন আমি উঠে নিজের মতো করে প্রস্তুত হয়ে ভাইয়ার ঘরে গেলাম। ভাদাও ঘুমাচ্ছিলেন। আমি তার কাছে যেতেই ঘরের আলো জ্বলে উঠল। পেছনে ফিরে দেখি মহেশ দাঁড়িয়ে আছেন। মহেশ বললেন, মাধুরী, তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? এটিকে যে আমার ভাইকে ইঞ্জেকশন দিচ্ছে। মহেশ তখন আমার সাথে থাকা ডাক্তারের কলার ধরলেন। আমি ডাক্তারকে সাথে নিয়ে এসেছিলাম। আমার কথাতেই তিনি ভাইয়াকে ইঞ্জেকশন দিচ্ছিলেন। আমাদের শোরগোল শুনে ভাজাও ঘুম থেকে জেগে উঠলেন। মহেশ ভাইয়াকে বললেন, ভাজা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিছু হতে দেব না। আমার স্ত্রী আপনার সাথে এমন কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি। মহেশ কি বলছিলেন তা আমারও বুঝতে পারছিলাম না। তিনি ভাজাকে বললেন, মাধুরী একজন ডাক্তারকে সাথে নিয়ে এসেছে এবং এরা মিলে আপনাকে কিছু ইঞ্জেকশন দিতে চাইছিলেন। ভাজা মহেশকে শান্ত করলেন। তারপর বললেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মাধুরী কিছু ভুল করতে পারে। মাধুরী, এটা কি হচ্ছে? তুমি আমার সাথে কি করতে যাচ্ছিলে? সত্যিই বলো। তখন আমি বলতে শুরু করলাম, ভাজা, আমি আমার সাথে একজন গোপন রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে এসেছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে আপনার শরীরে কিছু সমস্যা আছে। আপনি 42 বছর বয়সী হয়েছেন এবং আপনার এত সম্পত্তি আছে, তবুও আপনি বিয়ে করেননি কেন? মহেশ, আমি তোমার কাছেও অনেকবার ভাজা সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কিছুই বলনি। আমার মনে হয়েছিল ভাজা হয়তো তার কোনো সমস্যা গোপন করছেন। আমি সেটা জানতে চেয়েছিলাম, তাই আজ আমি ডাক্তারকে নিয়ে এসেছিলাম। ডাক্তার তাকে অচেতন করার ইঞ্জেকশন দিচ্ছিলেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন এবং ভায়া যেন কিছু টের না পান। আমার কথা শুনে ভাজা বললেন, মাধুরী, তোমাকে কে বলেছে যে আমার শরীরে কোনো সমস্যা আছে? তুমি এমন কেন ভাবলে? তখন আমি বললাম, ভাজা, অনেকবার আপনি আমার সাথে কিছু করতে গিয়ে থেমে গেছেন। আমার আপনার ওপর নজর ছিল, তাই আমি আপনার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। আমি সত্য জানতে চেয়েছিলাম যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা বা বিয়ে না করার অন্য কোনো কারণ আছে কিনা, তাই আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। ভায়া, এখন সত্যি বলুন, আপনার শরীরে কি কোনো সমস্যা আছে যার জন্য আপনি বিয়ে করতে চান না? তখন ভাজা বললেন, আমার শরীরে কোনো সমস্যা নেই। বিয়ে না করার একমাত্র কারণ আমার সৎ প্রেম। যখন আমি 21 বছর বয়সী ছিলাম, তখন থেকেই আমি আমার শৈশবের বন্ধু রাধিকার সাথে বিয়ে করতে চেয়েছিলাম। রাধিকার সাথে আমার অনেক প্রেম ছিল। তার পরিবার আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েছিল। আমাদের বিয়ের জন্য আমি মায়ের অনুমতি নিতে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর জানা গেল যে রাধিকার ক্যান্সার হয়েছে। তার বাবা মা তার চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসার সময় টাকার অভাবে রাধিকা মারা গেল। তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার প্রেমকে বাঁচাতে পারতাম। সেই দিন থেকে আমি বিয়ের চিন্তা বাদ দিয়েছি। আমি টাকা উপার্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। মা সবসময় আমাকে বিয়ে করতে বলতেন, কিন্তু রাধিকা ছাড়া আমি কারো সাথে বিয়ে করতে পারিনি, কারণ আমার হৃদয়ে শুধুই সে ছিল। কখনো কখনো তোমাকে এবং মহেশকে একসাথে দেখে আমার বিয়ে করার ইচ্ছে হয়, কিন্তু যখনই তোমার সাথে কথা বলি রাধিকার কথা মনে পড়ে। অবশেষে আমি আমার মনকে বুঝিয়ে বলেছি যে আমি রাধিকা ছাড়া আর কারো সাথে বিয়ে করতে পারবো না। কথা বলতে বলতে ভাইয়ার চোখে জল এসে গেল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম। এরপর বললাম, ভাজা, আমি আপনার খুবই চিন্তা করি। আপনি হৃদয় থেকে খুব ভালো মানুষ।
আপনি এত টাকা উপার্জন করেন, আপনি আপনার ছোট ভাইকেও সঠিক পথ দেখিয়েছেন। কাল আমাদের সন্তান আপনাকে বড় পাপা বলবে, কিন্তু আমি আপনাকে পাপা বলতে পারবো না। আপনি যতই চেষ্টা করুন, আমাদের সন্তান এবং আপনার সন্তানের মধ্যে কিছু না কিছু তফাৎ থাকবে। কাল সন্তানদের পড়াশোনার জন্য আমাদের অন্য শহরে যেতে হতে পারে। শাশু মাও এখন আর কিছু করতে পারেন না। তিনি কতদিন আমাদের সাথে থাকবেন তা বলা যায় না। আপনি কতদিন একা জীবন যাপন করবেন? এখনও আপনার বিয়ের সময় চলে যায়নি। একজন মেয়েকে আপনার জীবনে একটু সময় দিন, অবশ্যই আপনি তাকে রাধিকার মতোই পছন্দ করবেন। আপনার ঘর বসাতে দেখে মাও শান্তি পাবেন। ভাজা, দয়া করে এবার বিয়ের কথা ভাবুন। এতদিন ধরে আপনি বিয়ে করছেন না, তাই আমি এই সব চেষ্টা করছিলাম। আমার কথা শেষ হতেই মহেশ আমার কাছে এবং ভাজার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। তিনি বললেন, মাধুরী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমার বড় ভাই, যিনি আমাকে টাকার হিসাব দেন, তিনি তোমাকে এক কথায় সবকিছু কিভাবে দেন তা আমার মাথায় আসছিল না। ভাজা তোমাকে 20 লাখ টাকার চেকও দিয়েছেন। আমি আসলে কোনো গাড়ি কিনতে চাইনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে ভাইয়া তোমাকে এত বড় অঙ্কের টাকা দেন কিনা। যখন তুমি সেই 20 লাখ টাকার চেক আমার হাতে দিল, তখন আমার মনে হয়েছিল তোমার এবং ভাইয়ার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল সম্পর্ক আছে। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের উপর সন্দেহ করেছিলাম। আমি এবং ভাজা মহেশকে ক্ষমা করলাম। পরদিন আমি ভাজার বিয়ের জন্য একটি নয় 10টি প্রস্তাব নিয়ে এলাম। তাদের মধ্যে একজন মেয়েকে ভাজা পছন্দ করলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন যে তিনি 1 মাস ধরে সেই মেয়েকে জানবেন এবং তারপরই বিয়ের সিদ্ধান্ত নেবেন। তার শর্ত আমরা মেনে নিলাম। 1 মাস পর তিনি বিয়ের জন্য অনুমতি দিলেন। অবশেষে ভাজা তার ঘর বসালেন। তার ঘর বসাতে দেখে সবচেয়ে বেশি খুশি হলেন আমার শাশুমা। অবশেষে অনেক চেষ্টার পর আমি সফল হলাম এবং ভাজার হাতে তার বয়সের আশ্রয় তুলে দিলাম। তাই বন্ধুদের, প্রতিটি পরিবারের মধ্যে আজকের গল্পের মতো মাধুরী নামের একজন বউ থাকলে তোমার ঘর সবসময় হাসিখুশি এবং আনন্দময় থাকবে। তাই বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলে তুমি প্রথমবার এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গল্পটা শেষ পর্যন্ত শুনো, খুব মজা পাবে। তাহলে চলো গল্প শুরু করি। আমার নাম সরিতা। আমার বয়স 25 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামীর নাম মনোজ। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর হল, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমরা 3 জন থাকি, আমি, আমার স্বামী আর আমার শ্বশুর। আমরা সবাই আমাদের জীবনে খুব খুশি ছিলাম। একে অপরের সঙ্গে হাসিখুশিভাবে দিন কাটাতাম। কিন্তু হঠাৎ আমাদের এই সুখের জীবনে কারোর মতো খারাপ নজর লেগে গেল। আসলে কি হয়েছিল জানো? আমার শাশুড়ি একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এরপর থেকে আমাদের পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। শাশুড়ির মৃত্যুর পর আমরা সবাই ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। যেন আমাদের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। শাশুড়ি চলে যাওয়ার পর আমার শ্বশুর খুব বেশি দুঃখী হয়ে পড়েছিলেন। আমি যখনই তাকে দেখতাম তিনি একা বসে কাঁদছেন আর শাশুড়িকে মনে করছেন। আমি আর মনোজ তাকে দেখে খুব কষ্ট পেতাম। মনে মনে ভাবতাম, যদি শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে শ্বশুরের এমন অবস্থা হতো না। আমি আর মনোজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম, আপনি এমন করবেন না। আপনি তো বাড়ির বড় মানুষ। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? আমরা তাকে বোঝানোর চেষ্টা করতাম। কিছু সমাজের জন্য তিনি ঠিক থাকতেন, কিন্তু আবার একা হলেই আগের মতো হয়ে যেতেন। এভাবে 6 মাস কেটে গেল। কিন্তু শ্বশুরের পক্ষে তার স্ত্রীকে ভোলা খুব কঠিন হয়ে পড়েছিল। তারপর একদিন আমরা ভাবলাম, হয়তো কিছুদিনের জন্য শ্বশুরকে পাটনায় আমার নন্দের কাছে পাঠিয়ে দিলে ভালো হয়। ডাক্তারও বলেছিলেন, ঘটনার জায়গা থেকে দূরে গেলে কিছু সমাজের জন্য সেই কথা ভুলে থাকা যায়। তাই শ্বশুর প্রায় 3 মাস কানপুরে ছিলেন। যখন তিনি ফিরে এলেন, তখন আমরা তার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন দেখতে পাইনি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, তার আচরণে একটা অদ্ভুত ব্যাপার দেখা দিয়েছিল। আমি দেখেছিলাম, তিনি প্রায়ই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। কখনো কখনো আমাকে ছোঁয়ার চেষ্টাও করতেন। আমার কাছে এইসব খুব অদ্ভুত লাগতে শুরু করেছিল, কারণ এর আগে তিনি কখনো এমন কিছু করেননি। মনে মনে ইচ্ছে হচ্ছিল মনোজকে ফোন করে সব বলে দিই, কিন্তু তারপর ভয় হল, যদি মনোজ আমার কথায় বিশ্বাস না করে তাহলে আমি কি করব? ভাবলাম, হয়তো এটা আমার ভুল বোঝাবুঝি। কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে গেল। সেদিন আমি বাথরুমে যাচ্ছিলাম। দেখি শ্বশুর আগে থেকেই ভেতরে আছেন। আমি একটু দাঁড়িয়ে গেলাম। ভাবলাম তিনি একটু পরে বেরিয়ে আসবেন, কিন্তু ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমি বুঝতে পারছিলাম না
তিনি এতক্ষণ ধরে ভেতরে কি করছেন। তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু মনে হয় তিনি শোনেননি। তারপর ভাবলাম তিনি যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন। তাই আমি আমার ঘরে ফিরে গেলাম। প্রথমে মনে হলো মনোজকে সব বলে দিই, কিন্তু আবার সেই ভয়ে, যদি সে আমার কথা না মানে। এই ভেবে আমি সারা রাত জেগে রইলাম। ঘুমিয়ে এলো না। ভেতরে ভেতরে খুব অস্থির লাগছিল। কয়েকদিন ধরে যা যা হচ্ছিল সবই খুব অদ্ভুত মনে হচ্ছিল। রাতে মনোজ আমাকে ভালোবাসতে চাইল, কিন্তু আমি বললাম আজ আমার মন ভালো নেই, এই বলে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। সারা রাত জেগে কেটে গেল। পরদিন সকালে মনোজকে শহরের বাইরে কাজে যেতে হলো। একটা মিটিংয়ের জন্য সে 6 দিনের জন্য যাচ্ছিল। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিনও বানিয়ে দিলাম। কিছুক্ষণ পর সে কাজে বেরিয়ে গেল। এখন বাড়িতে শুধু আমি আর শ্বশুর ছিলাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল। প্রতিটা মুহূর্ত যেন শতাব্দীর মতো কাটছিল। সারাদিন আমি বাড়ির কাজে ব্যস্ত রইলাম। কাজ শেষ করে ঘরে এসে শুয়ে পড়লাম। আগের রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমে চোখ ভার হয়ে আসছিল। বিকেল 5টা বাজে। কখন যে চোখ বন্ধ হয়ে গেল আমি টেরই পাইনি। সাধারণত আমি শাড়ি পরি, কিন্তু গরমের জন্য কয়েকদিন ধরে সালোয়ার কুর্তি পরছিলাম। আমার শরীর তখন ঘামে ভিজে গিয়েছিল। আমি পাখার নিচে শুয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমার মনে হলো কেউ আমাকে অদ্ভুতভাবে ছুঁচ্ছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি। মনে হচ্ছিল হয়তো মনোজের সঙ্গে আছি, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। ধটফট করে উঠে বসলাম। কাপড় ঠিক করতে করতে দেখি শ্বশুর আমার পাশে বসে আছেন। তাকে দেখে আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, বাবুজি কি হয়েছে? আমার কাছে কিছু দরকার ছিল। শ্বশুর বললেন, বৌমা, আমার চা খেতে ইচ্ছে করছিল। তোমাকে অনেকবার ডেকেছি, তুমি শোনোনি। তাই আমি নিজেই তোমার ঘরে চলে এলাম। দেখলাম তুমি আরামে ঘুমোচ্ছ। ভাবলাম ঘুমন্ত বৌমাকে জাগিয়ে কি হবে, আমি নিজেই চা বানিয়ে নিই। আর তুমি জেগে গেলে তোমাকে বলতে এলাম। তার কথা শুনে আমি বুঝলাম তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেননি। আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামলাম। আমার বুকটা ধটফট করছিল। দুপুরটা মাথায় দিয়ে বললাম, বাবুজি, আপনি আপনার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। আমার কথা শুনে তিনি একটু মন খারাপ করলেন। চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। প্রায় 15-20 মিনিট পর আমি 1 কাপ চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি বিছানায় বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বাবুজি, আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা হয়েছে? শরীর খারাপ লাগলে আমি ডাক্তারকে ফোন করব। তিনি বললেন, না বৌমা, এমন কিছু নেই। আজ আমার তোর শাশুড়ির খুব মনে পড়ছে। তার অভাবটা খুব বেশি টের পাচ্ছি। সে চলে যাওয়ার পর থেকে বুঝতে পারছি না আমার মনের কথা কাকে বলবো। আমিও তো একটা মানুষ, আমারও কিছু ইচ্ছাকাঙ্ক্ষা আছে। আমারও মন চায় আমার মনের সব কথা কাউকে বলি। আমি আর ছোট মেয়ে ছিলাম না যে তার ইঙ্গিত বুঝতে না পারি। আমি বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন। তবু আমি তার কাছে গিয়ে বললাম, বাবুজি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর যদি কিছু বলতে ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলবেন। আমার কথা শুনেই তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার খুব অদ্ভুত লাগছিল। মনে নানা রকম ভাবনা আসছিল। তবু তার জন্য আমার খুব মায়া হচ্ছিল। শ্বশুরের বয়সও তো কম হয়নি। তার আরেকটা বিয়ে দেওয়াও সম্ভব নয়। আর যদি বিয়ে দিই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না। সমাজ আমাদের তাড়িয়ে দেবে। তাই ভাবলাম বাড়িতেই এর কোনো সমাধান করা ভালো। একবার মনে হলো যদি আমি শ্বশুরকে খুশি করে দিই তাহলে কেউ জানতেও পারবে না। বাড়ির কথা বাড়িতেই থেকে যাবে। আমি মনে মনে তার প্রস্তাব মেনে নিলাম। তারপর তাকে বললাম, আপনি গোসল করে আসুন। আমি তার জামাকাপড় বের করে দিলাম। কিছুক্ষণ পর তিনি গোসল করে ফিরলেন। বনিয়ান পরে তোয়ালে ধুতির মতো জড়িয়ে এলেন। আমাকে দেখে মৃদু হাসলেন। আমিও তার এই আচরণে একটু হাসলাম। পরদিন সকালে আমি চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি হয়তো তোয়ালে জড়িয়েই ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় হালকা ধাক্কা দিলাম। দেখি দরজা আগে থেকেই খোলা। শ্বশুর বনিয়ান পরে ঘুমোচ্ছেন। এই অবস্থা দেখে আমার খুব রাগ হল। তবু কিছু বললাম না। চা দিয়ে কিচেনে ফিরে এলাম। প্রায় 1.5 ঘন্টা পর তিনি কিচেনে এসে বললেন, বৌমা, একটু তেল গরম করে আমার ঘরে নিয়ে এসো। আমার মাথা আর শরীরে একটু মালিশ করে দাও। এবার আমার মনে হলো তার নিয়ত ভালো নয়, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিছুক্ষণ পর আমি তেল গরম করে তার ঘরে নিয়ে গেলাম। বললাম, বাবুজি, এই নিন তেল, আপনি নিজেই লাগিয়ে নিন। আমার আজ অনেক কাজ আছে, কাপড়ও ধুতে হবে। তিনি বললেন, বৌমা, মাথায় আমি নিজে লাগিয়ে নেব, কিন্তু পিঠে আমার হাত পৌঁছায় না। তুমি পিঠে মালিশ করে দাও,
এই বলে তিনি বিছানায় উপুট হয়ে শুয়ে পড়লেন। সকাল থেকে আমার তার ওপর খুব রাগ হচ্ছিল, তবু আমি তার পিঠে মালিশ শুরু করলাম। প্রায় 10 মিনিট পর তিনি পাশ ফিরে বললেন, বৌমা, তোমার হাত তো খারাপ হয়ে গেছে, তাহলে একটু পেটেও মালিশ করে দাও। আমি না চাইতেও তার সব কথা মানছিলাম। দুহাতে তার মালিশ করছিলাম। মনে মনে ভাবছিলাম, যদি শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে আমাকে এসব করতে হতো না। এই 6 দিনে মনোজ ছাড়া আমার এত খারাপ অবস্থা, তাহলে শ্বশুর শাশুড়ি ছাড়া কিভাবে থাকেন? আমি এই ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ সব ছেড়ে ঘরের ভেতরে চলে এলাম। কিছুক্ষণ পর শ্বশুর আমার ঘরে এলেন। বললেন, কি হলো বুমা, তুমি সব ছেড়ে এখানে চলে এলে কেন? মনোজের জন্য মন খারাপ করছে, তার জন্য মন বসছে না। তুমি আমাকে বলো, তোমার কি সমস্যা? তোমার যা কমতি আছে আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দেব। আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখি, আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি কখনো চাই না তুমি কোনোভাবে কষ্ট পাও। তুমি তো আমার আদরের মেয়ে। আমি তার পায়ে পড়ে গেলাম। বললাম, বাবুজি, আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম, আমাকে মাপ করে দিন। এতদিন ধরে আমি ভেবেছি আপনি আমার ওপর খারাপ নজর রেখেছেন, তাই আমি আপনার থেকে দূরে থাকছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি মনোজ 5 দিন গেছে আর আমি তার জন্য এত অস্থির হয়ে পড়েছি। শাশুড়ি মারা গেছেন 6 মাস হল। আমি যদি আপনার মন খারাপ করে থাকি, আমাকে মাপ করে দিন। এখন থেকে আমি আপনার সব দিকে খেয়াল রাখব, আপনার মেয়ে হয়ে থাকব। তো দোস্তরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করো, দোস্তদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।